ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজ আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলকে পৌঁছেছি। এটা সম্ভব হয়েছে আপনাদের সমর্থন, ভালোবাসা এবং আস্থার কারণে। প্রতিটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা চেষ্টা করি প্রতিটি ভিডিওতে সত্য ঘটনা, বাস্তব তথ্য ও গঠনমূলক উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে রহস্যময় ও চমকপ্রদ অপরাধের কাহিনীগুলো তুলে ধরতে। এই যাত্রায় আপনারা পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন সেই আশা করি। এই সাফল্য আপনাদের সকলের। চ্যানেলে নতুন যারা এসেছেন তাদেরকেও স্বাগত জানাই, আর যারা শুরু থেকেই পাশে ছিলেন আপনাদের প্রতি আলাদাভাবেই কৃতজ্ঞতা রইল। চলুন তাহলে আজকের ঘটনাটি শুরু করা যাক। সম্প্রতি 2025 সালের মে মাসে ভারতের ইন্দোর শহর থেকে নবদম্পতি মেঘালয়ে হানিমুনে ঘুরতে এসে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনা এতটাই আলোচিত এবং সংবেদনশীল হয়ে ওঠে, বিষয়টির সমাধানে অবশেষে হস্তক্ষেপ করতে হয় মেঘালয় এবং মধ্যপ্রদেশ এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের। চলুন সবকিছু বিস্তারিতভাবে জেনে নেই। মেঘালয়ের খাসি পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত একটি অপূর্ব সুন্দর গ্রাম হলো সোহরারিম, আর এই গ্রামের পাশ দিয়েই চলে গেছে শিলং সোহরা রোড। এই রাস্তা ধরেই সোহরারিম এলাকায় একটি বেশ পরিচিত এবং জনপ্রিয় ক্যাফে রয়েছে। গত 24 মে সকাল থেকে সেই ক্যাফের কর্মচারীরা লক্ষ্য করেন একটি নীল রঙের অ্যাক্টিভা স্কুটি ক্যাফের সামনেই পার্ক করা রয়েছে। আশ্চর্যের বিষয়, স্কুটিটিতে তখনও চাবি লাগানো ছিল। গাড়ির নাম্বার প্লেট দেখে কর্মচারীরা বুঝতে পারেন এটি স্থানীয় কোনো ব্যক্তির স্কুটি নয়, কিন্তু এর মধ্যে এক কর্মচারী জানান এই স্কুটিটা তিনি আগের দিন থেকেই এখানে পার্ক করা অবস্থায় দেখতে পান। এই কথায় ক্যাফের মালিকের সন্দেহ জাগে এবং বিষয়টিকে রহস্যজনক বলেই মনে হয়। তিনি সরাসরি চলে যান গ্রামের প্রধানের কাছে। গ্রাম প্রধান যখন শুনতে পান একটি চাবি লাগানো স্কুটি আগের দিন থেকেই একই জায়গায় পড়ে আছে শুনে গ্রাম প্রধান সঙ্গে সঙ্গেই থানায় খবর দেন। পুলিশ এসে সেই স্কুটির নাম্বার প্লেট দেখে মালিকের খোঁজ করতে শুরু করেন। পরে জানা যায় এটি একটি ভাড়ায় চালিত স্কুটি। সাধারণত বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা মেঘালয়ে এসে এ ধরনের স্কুটিগুলো ভাড়া নিয়ে ঘুরতে বের হন। এরপর পুলিশ স্কুটির মালিককে জিজ্ঞাসা করে সর্বশেষ কারা এই স্কুটিটি ভাড়া নিয়েছিল এবং তাদের নাম ঠিকানা সম্পর্কে জানতে চায়। তখন সেই স্কুটি মালিক তার রেকর্ড দেখে জানান ইন্দোর থেকে আগত এক নবদম্পতি এই স্কুটিটি ভাড়া নিয়েছিলেন। তাদের নাম রাজা রঘুবংশী এবং সুনাম রঘুবংশী। এখন প্রশ্ন হলো, তারা এই চাবিসহ স্কুটিটা ক্যাফের সামনে রেখে তারা নিজেরাই কোথায় গায়েব হয়ে গেল? ঠিক তখনই স্থানীয় থানায় আরেকটি খবর এসে পৌঁছায়। জানা যায় 23 মে অর্থাৎ তার আগের দিন সকাল 10টা থেকে রাজা রঘুবংশী এবং সুনাম রঘুবংশী নামের দুই পর্যটকের সঙ্গে তাদের পরিবারের কোনো যোগাযোগই সম্ভব হচ্ছে না। পরিবারের লোকেরা জানায় দুজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের দেওয়া শেষ তথ্য অনুযায়ী 23 তারিখে তারা নোংরিয়াত গ্রাম থেকে মাওলাখিয়াত গ্রামে ফিরে আসার কথা ছিল, কিন্তু এরপর থেকেই দুজনের ফোন বন্ধ। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই পরিবার অনেক চেষ্টা করেও কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। এই নিখোঁজের তথ্যটি হাতে পেয়ে স্থানীয় পুলিশ মাওলাখিয়াত গ্রাম এবং তার আশেপাশের জনপ্রিয় সকল ট্যুরিস্ট স্পটগুলোতে রাজা এবং সোনমের ছবি দেখিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হয়, যার কারণে 24 তারিখে কোনোভাবেই তল্লাশির কাজ সম্ভব হয়নি। চলুন এবার আমরা সেই নবদম্পতি রাজা এবং সোনমের জীবন সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে আসি। তারা দুজনেই মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বাসিন্দা ছিলেন। রাজার বয়স ছিল 29 বছর আর সোনমের বয়স 24 বছর। তবে কিছু কিছু জায়গায় এই তথ্য পাওয়া যায় সোনমের বয়স ছিল 27 বছর। রাজা এবং সোনম দুজনেই ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন। রাজা থাকতো ইন্দোরের সাকার নগরে। তাদের পরিবার রঘুবংশী ট্রান্সপোর্ট নামের একটি পরিবহন ব্যবসা চালায়, যা 2007 সাল থেকে চালু আছে। এই প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন প্রাইভেট বাস ও স্কুল বাস ভাড়া দেওয়া হয়। অন্যদিকে সোনমের পরিবার কুসুমান নগরের বাসিন্দা ছিলেন এবং তাদের প্লাইউডের ব্যবসা রয়েছে। সোনমের বাবা দেবী সিং এলাকার একজন পরিচিত ও সফল প্লাইউড ব্যবসায়ী। যেমন রাজা তার পরিবারের পরিবহন ব্যবসা চালাতো, ঠিক তেমনি সোনমও একার হাতে বাবার প্লাইউড ব্যবসার নানা দিক সামলাতো। অক্টোবর 2024 সালে সমাজ পরিচয় পুস্তিকা নামের একটি ম্যাট্রিমোনিয়াল ডিরেক্টরির মাধ্যমে সোনমের পরিবারের সঙ্গে রাজার পরিবারের যোগাযোগ হয়। সোনমের মিষ্টভাষিতা ও পরিশ্রমী মনোভাব দেখে রাজার পরিবার বেশ মুগ্ধ হয়।
তারপর 11ই মে 2025 সালে ধুমধাম করে বিয়ে করানো হয় রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর। বিয়ের ও রিসেপশনের দিনে তোলা ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তারপর আসে 20 মে 2025। হানিমুনে যাওয়ার জন্য ইনডোর থেকে প্লেনে করে রওনা দেয় সোনম ও রাজা। এখানেই একটা ব্যাপার খেয়াল করা দরকার, এই পুরো হানিমুন ট্রিপটা ছিল সোনমের প্ল্যান করা। টিকিট বুকিং থেকে শুরু করে সব ব্যবস্থাই করেছিল সোনম। তবে মজার বিষয় হলো, যাওয়ার টিকিট কাটা হলেও ফেরার টিকিট তারা কাটেনি। তাদের প্রথম গন্তব্য ছিল গুয়াহাটি। সেখানে পৌঁছে কামাখ্যা মন্দিরে যাওয়ার কথা ছিল দুজনের, কিন্তু আচমকাই তারা রওনা দেয় শিলংয়ের দিকে। রাজার পরিবারের দাবি ছিল ওদের শুধু কামাখ্যা মন্দিরেই যাওয়ার কথা, শিলং যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। তারপর 21 মে 2025 সারাদিন ঘুরোঘুরি করার পর সন্ধ্যার দিকে সোনম ও রাজা ওঠে শিলংয়ের বালাজি গেস্ট হাউস নামে একটি হোটেলে। তারপর 22 মে সকালবেলা তারা গেস্ট হাউস থেকে চেক আউট করে চলে যায় কার রেন্টাল অফিসে। সেখানে তারা ভাড়া নেয় নীল রঙের একটি অ্যাক্টিভা স্কুটি। এখানেও সিসিটিভি ফুটেজে তাদের দুজন ধরা পড়ে। এরপর সেই স্কুটি নিয়েই রওনা দেয় চেরাপুঞ্জির দিকে। তাদের গন্তব্য ছিল এক ছোট্ট গ্রাম মাওলাখিয়াত। সেখানে পৌঁছে তারা স্কুটিটা পার্ক করে দেয় একটি ক্যাফের সামনে, কিন্তু ভুল করে চাবিটা স্কুটির ভিতরেই রেখে চলে যায়। এখানেই তাদের দেখা হয় স্থানীয় গাইড ভাগপুর বনসাইয়ের সাথে। বনসাই এরপর সোনম ও রাজাকে নিয়ে ট্রেকিংয়ে বের হয়। তারা যাচ্ছিল নোংরিয়াট গ্রামের দিকে, যেটা মাওলাখিয়াত থেকে প্রায় 3000 ধাপ নিচে। এই নোংরাখিয়াতেই আছে ভারতের বিখ্যাত লিভিং রুট ব্রিজ। মূলত এই ব্রিজটা দেখার জন্যই সোনম এবং রাজা এসেছিল মাওলাখিয়াত গ্রামে। লিভিং রুট ব্রিজ দেখানোর পরে বনসাই তাদের নিয়ে যায় সিপারা হোমস্টে নামে একটি জায়গায়। তখন বিকেল প্রায় 5:30। হোমস্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 জন সোনম, রাজা এবং বনসাই একসঙ্গে সেই হোমস্টেতে ঢুকছেন। তারপর 23 মে ভোর 6টা হোমস্টে থেকে চেক আউট করে সোনম আর রাজা। হোমস্টে মালিক যখন জিজ্ঞাসা করেন ফেরার পথে আবার গাইড লাগবে কিনা, তখন সোনম জানান এই পথ দিয়েই তো এসেছি, এখন আর গাইডের দরকার নেই, রাস্তা চেনা আছে আমাদের। সেই হোমস্টে থেকে বের হয়ে সকাল 10টার দিকে সোনমের কণ্ঠে একটি ভয়েস রেকর্ডিং পৌঁছায় রাজার মায়ের মোবাইলে। সেখানে হালকা হাঁপাতে হাঁপাতে সোনম বলেন, আমরা এখানে একটি ঝর্ণার দিকে ট্রেক করতে যাচ্ছি। কিন্তু এই কলটাই হয়ে যায় তাদের শেষ চিহ্ন। এরপর থেকেই সোনম আর রাজা যেন হাওয়া হয়ে যায় মেঘালয়ের পাহাড়ি বাতাসে। তারপর 24 মে 2025 প্রবল বৃষ্টির কারণে একদিনের জন্য তদন্ত বিরতি নেয় পুলিশ। কিন্তু 25 মে সকাল থেকেই আবার জোর কদমে শুরু হয় তল্লাশি অভিযান। এবার শুধু পুলিশ নয়, একসঙ্গে মাঠে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং মেঘালয় পুলিশের স্পেশাল অপারেশন টিম এবং অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবীরাও তারা দুজনকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন। যেহেতু সোনম শেষবার বলেছিল তার শাশুড়িকে তারা ওয়াটারফলস ট্রেকে যাচ্ছে, তাই গোটা জলপ্রপাত এলাকা চষে ফেলা হয়। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জায়গাটি খুব ভালোভাবেই তারা দুজনকে খোঁজা হয়। এই সময়ের মধ্যে রাজা এবং সোনমের পরিবারও মেঘালয় চলে আসে। কেউ অভিযোগ তোলে অপহরণের, কেউ আবার আশঙ্কা করে ধর্ষণ ও খুন হওয়ার। মেঘালয় একটি ট্যুরিস্ট নির্ভর রাজ্য। সেখানে যদি এমন মারাত্মক অভিযোগ ওঠে তাহলে তার রাজ্যের সুনাম এবং পর্যটন শিল্পের উপর ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। তাই পরিস্থিতি সামাল দিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এই বিষয়টার দিকে নজর দেন। পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও ব্যক্তিগতভাবে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং এই বিষয়টির তদারকি শুরু করেন। কিন্তু এত কিছু সত্ত্বেও কোনো লাভ হয় না। পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব তন্ন তন্ন করে খুঁজেও সোনম বা রাজার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। দেখতে দেখতে জুন মাস চলে আসে। এই সময় থেকেই মিডিয়ায় শুরু হয় নানা গুজব ও কনস্পাইরেসি থিওরি। কেউ বলে কামাখ্যা মন্দিরের কোনো তান্ত্রিক হয়তো ওদের বশীকরণ করেছে, না হলে এমন হঠাৎ করেই মেঘালয়ে হাওয়া হয়ে যাওয়ার কথা নয়। কেউ আবার বলে রাজাকে খুন করে সোনমকে বাংলাদেশে পাচার করে দেয়া হয়েছে। এই মিসিং কেসটা তখন জাতীয় ইস্যুতে পরিণত হয়। অনেকে মেঘালয়ের নিরাপত্তা ব্যবস্থার কড়া সমালোচনা করতে থাকে। তারপর আসে ভয়ঙ্কর সেই দিনটা, 2রা জুন। চেরাপুঞ্জির সোহরারিম এলাকার জঙ্গলে সারং ওয়াটারফলসের মাঝামাঝি প্রায় 100 ফুট গভীরে একটি খাদ থেকে উদ্ধার হয় রাজা রঘুবংশীর পচাগলা মৃতদেহ। রাজার হাতে থাকা স্মার্ট ওয়াচ থেকেই তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে তার ব্যবহার্য আরও বেশ কিছু জিনিস মিলে। একটা প্রেন্টা পাজল, 40 ওষুধের স্ট্রিপ,
একটা ভাঙা ভিভো ফোনের এলসিডি স্ক্রিন, একটা ধারালো অস্ত্রও মিলে, রাজার মৃতদেহ মিলে। কিন্তু সোনমের কোনো হদিস পাওয়া যায় না। এরপর রাজার পরিবার জানায় রাজার গায়ে ছিল প্রায় 10 লক্ষ টাকার গহনা, যার মধ্যে ছিল একটি হীরের আংটি, একটি গলার হার এবং একটি ব্রেসলেট, এবং সবই নিখোঁজ। দেশজুড়ে মিডিয়ায় তখন শুধু একটাই প্রশ্ন, সোনম রঘুবংশী কোথায়? ইন্দোর শহরের রাস্তায় রাস্তায় শুরু হয় বিক্ষোভ মিছিল। রাজার মৃতদেহ উদ্ধারের পর মেঘালয় সরকার আরও চাপে পড়ে যায়। মধ্যপ্রদেশ থেকে দাবি ওঠে সিবিআই তদন্ত করার। ইন্দোর হাই কমিশনের অফিস থেকে প্রধানমন্ত্রী দপ্তরেও চিঠি পাঠায় রঘুবংশী পরিবার। এদিকে গোটা চেরাপুঞ্জি অঞ্চলে তখনও ড্রোন এবং স্নিফার ডগ দিয়ে খোঁজ চালিয়ে যাচ্ছিল মেঘালয় পুলিশ। আর ঠিক তখনই কেসে ঢুকে পড়ে একটি চমকে দেওয়া সাক্ষী, যিনি পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেন 180 ডিগ্রি। কে সেই সাক্ষী? স্মরণ করুন, আপনাদের বলেছিলাম সিপারা হোমস্টে থেকে চেক আউট করার সময় একটি গাইড তাদের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু সোনম তাকে নিতে চায়নি। এই গাইডের নাম মিস্টার এলবার্ট পাড়ে। তিনি মেঘালয় পুলিশের কাছে জানান 22 মে বিকেলে সোনম আর রাজা যখন সিপারা হোমস্টেতে আসে, তখন তিনি তাদেরকে স্থানীয় কিছু জায়গায় ঘুরিয়ে দেখিয়েছিলেন, কিন্তু পরদিন সকালে তারা আর তাকে সঙ্গে নেয়নি। তবে সকাল 10টা নাগাদ তিনি সোনম আর রাজাকে আবার দেখতে পান। তবে শুধু তাদের দুজন নয়, সঙ্গে ছিল আরও 3 জন পুরুষ, যারা হিন্দি ভাষায় কথা বলছিল। এলবার্ট পাড়ে নিজে খাসি সম্প্রদায়ের লোক। তিনি শুধু খাসি ও ইংরেজি জানেন, তাই পুরুষদের কথাবার্তাগুলো বুঝতে পারেননি। তবে তিনি এতটুকু বলেছিলেন ওরা ডাবল ডেকার লিভিং রোড ব্রিজের দিকে যাচ্ছিল। এই একটা সূত্র ধরেই মেঘালয় পুলিশ তাদের তদন্ত নতুন করে সাজাতে শুরু করে। ইস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সাইয়েম জানান একটার পর একটা ক্লু জোড়া লাগিয়ে তারা খুঁজে বের করে এই 3 যুবককে। আর তারপর 8 জুন রবিবার মেঘালয় পুলিশের 2টি টিম চলে যায় উত্তরপ্রদেশ আর ইন্দোরে। তারপর রাতের অন্ধকারে শুরু হয় 3 রাজ্যের পুলিশের সম্মিলিত একটি অভিযান। ঠিক তখনই এই কেসে এমন আরেকটি মোড় আসে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। 8 জুন রবিবার, তখন রাত প্রায় 1টা। উত্তরপ্রদেশের গাজীপুর জেলার আঙ্কুশপুর এলাকায় জাতীয় সড়ক 31-এর পাশেই রয়েছে কয়েকটি ধাবা। তাদের মধ্যে একটি হচ্ছে কাশি ধাবা। সেই রাতে 1টা নাগাদ হঠাৎ করে সেই কাশি ধাবাতে বিধ্বস্ত অবস্থায় হাজির হয় একটি মহিলা। প্রথমে তিনি একজন কাস্টমারের কাছে গিয়ে মোবাইল চান, কিন্তু লোকটা মোবাইল দিতে অস্বীকার করে। পরে এই মহিলা যান ধাবার মালিক সাহিল যাদবের কাছে। একজন মহিলাকে এমন অসহায় অবস্থায় দেখে সাহিল সাহায্যের হাত বাড়িয়ে দেন, ফোনটি এগিয়ে দেন। মহিলাটি একটি নাম্বার ডায়াল করে কান্নায় ভেঙে পড়লেন। চিৎকার করে বলেন, দাদা আমি সুনাম বলছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। এরপর কিছু আর বলতে পারেন না, শুধু হাউমাউ করে কাঁদতে থাকেন। তখন সাহিল ফোনটি নিজের হাতে নেন এবং সোনমের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন এবং ধাবার ঠিকানাও তাদেরকে জানিয়ে দেন। ফোন রাখার পর ধাবার মালিক সাহিল সোনমের কাছে জানতে চান, কি হয়েছে বোন? তখন সোনম জানান, আমি আর আমার বর মেঘালয়ে হানিমুনে গিয়েছিলাম। ওখানে কয়েকজন দুষ্কৃতিকারী আমাদের উপর হামলা চালায়। ওরা আমাদের চোখের সামনে আমার স্বামীকে খুন করে দেয়। সেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমি এখানে কিভাবে এলাম আমার আর কিছুই মনে নেই। এরপর রাত 2:30 নাগাদ সাহিল লোকাল থানায় খবর দেন। পুলিশ আসে, সোনমকে হেফাজতে নেয়। অন্যদিকে উত্তরপ্রদেশ ও ইন্দোর পুলিশের সাহায্যে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে সেই 3 যুবককে, যাদের সঙ্গে শেষবার সোনম ও রাজাকে দেখেছিল সেই গাইড এলবার্ট। সবকিছু দেখে মনে হচ্ছিল কেসটা বুঝি সলভড হয়ে গেছে, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, অপরাধীরাও ধরা পড়েছে। কিন্তু না, 9 জুন সোমবার সকালে মিডিয়ায় এমন একটি তথ্য আসে যেটা গোটা দেশকেই কাঁপিয়ে দেয়। সারা দেশে ছড়িয়ে পড়ে তার শকড ওয়েভ। মেঘালয় পুলিশের ওই 2 টিম উত্তরপ্রদেশ ও ইন্দোর থেকে যে 3 যুবককে গ্রেফতার করে তারা হলো রাজক কুশওয়া, বিশাল সিং চৌহান এবং আকাশ রাজপুত। তাদের জেরা করতে গিয়ে পুলিশ জানতে পারে গোটা ঘটনার মূল মাস্টারমাইন্ড হলো রাজা রঘুবংশীর সদ্য বিবাহিতা স্ত্রী সোনম রঘুবংশী। এই একটি নাম সামনে আসতেই পুরো দেশ হতবাক হয়ে যায়। বিয়ের মাত্র 10-12 দিনের মধ্যেই নিজের স্বামীকে খুন করানোর জন্য সুপারি কিলার হায়ার করল সোনম। অভিযোগ উঠেছে সোনমের সঙ্গে রাজক কুশওয়া নামের ওই যুবকের প্রেম ছিল। রাজ আসলে তাদের পরিবারের প্লাইউড ফ্যাক্টরির একজন কর্মচারী। সেখানেই সোনমের সঙ্গে তার আলাপ এবং সম্পর্ক। কিন্তু গত বছরের অক্টোবর মাসে সোনমের বিয়ের প্রস্তুতি শেষ হলে ওরা বুঝে যায় এই সম্পর্ক সোনমের পরিবার কখনোই মেনে নেবে না। রাজ কুশওয়া সোনমের চেয়ে বয়সে ছোট, আর্থিক অবস্থাও সোনমদের তুলনায় দুর্বল। অবশেষে সোনমকে
রাজা রঘুবংশীকেই বিয়ে করতে হয়। কিন্তু বিয়ের ভিডিও দেখলে কেউ বুঝবেই না ভিতরে ভিতরে সোনম তার স্বামীকে খুন করার প্ল্যান করেছিল। কি নিখুঁত অভিনয় করেছিল সে। পুলিশ জানায় বিয়ের আগেই সোনম আর রাজ মিলে একটি সুপারি কিলার হায়ার করে, প্ল্যান করে মেঘালয়ের কোনো নির্জন জায়গায় রাজা রঘুবংশীকে খুন করা হবে। এরপর প্ল্যান ছিল খুনের পর যার যার মতো আলাদা হয়ে যাওয়া। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় রাজা রঘুবংশীর সৎকারের দিন রাজ কুশুয়া শ্মশানে ঢুকেছে সোনমের বাবার সঙ্গে। অর্থাৎ সেই খুনি রাজ সোজা মেঘালয় থেকে ইন্দোরে ফিরে যায়। সোনমের প্ল্যান ছিল কয়েকদিন গা ঢাকা দিয়ে পরে আচমকা দেশে কোথাও হাজির হয়ে উঠবে। রাজাকে খুন করে দুষ্কৃতিকারীরা আমায় নিয়ে গিয়েছিল এবং আমি অজ্ঞান ছিলাম। কিভাবে এখানে এলাম কিছুই জানি না। এটাই ছিল তার প্ল্যান। ঠিক সেই পথেই হেঁটেছিল সোনম। ধাবায় এসে কান্নাকাটি, সহানুভূতি আদায় করা। কিন্তু সোনম বুঝতে পারেনি অপরদিকে মেঘালয় পুলিশ তার অন্যান্য সদস্যদের ধরে ফেলেছে। ধীরে ধীরে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু প্রশ্ন হলো, রাজা রঘুবংশীর কি দোষ ছিল? 29 বছর বয়সী এই তরুণ ব্যবসায়ী রাজা রঘুবংশী চেয়েছিল নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে জীবনে এগিয়ে যাবে। কিন্তু 2রা জুন শেষ পর্যন্ত একটি পচাগোলা লাশ হয়েই ফিরে এলো ইন্দোর শহরে। বর্তমানে এই মামলাটি আদালতে বিচারাধীন এবং প্রত্যেকটি অপরাধী এখন পর্যন্ত গ্রেপ্তার অবস্থায় আছেন। এই ছিল আজকের ঘটনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সারা বিশ্বে ঘটে যাওয়া এই ধরনের রহস্য, রোমাঞ্চ এবং সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।